গাজীপুর আশুলিয়ায় আজও বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত 5। জামিন পেলেন রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানা। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের 6 জনের মৃত্যু। এবং শাহাদাত হোসেনকে চট্টগ্রামের সিটি মেয়র ঘোষণা, 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণে 21 দেশের সংবাদে সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। আজও আশুলিয়া ও গাজীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এর ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল, সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে গাজীপুরে জুট ব্যবসায় নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। আশুলিয়ায় সকাল থেকে লে অফ থাকা বার্স গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ করে, এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে, তৈরি হয় তীব্র যানজটের। শিল্প পুলিশ জানায় অভ্যন্তরীণ সমস্যার কারণে কয়েকটি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। শিল্পাঞ্চলে পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খান ও বিচারপতি KM হাফিজুল আলমের বেঞ্চ তাকে জামিন দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাদুল হায়দার চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মাসুদ রানা। পরে মোহাম্মদ মাসুদ রানা বলেন, হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় প্রায় 1300 মানুষের মৃত্যু হয়। এ ঘটনায় হওয়া হত্যা মামলার প্রধান আসামি ভবনের মালিক সোহেল রানা। আসামি রানা প্লাজার মালিক যে সোহেল রানা, তার জন্য জামিন প্রার্থনা করলে হাইকোর্ট তাকে 6 মাসের জামিন দিল এবং কেন তার জামিন দেওয়া হবে না, স্থায়ী জামিন, সেই জন্য রুল ইস্যু করলেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই রানার জামিনের তীব্র আপত্তি উত্থাপন করেছি। প্রতিনিয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 2য় সভায় বলেন, পুলিশ পুনর্গঠন করবে সংস্কার কমিটি। যে 187 জন পুলিশ সদস্য কাজে যোগদান করেননি তারা ক্রিমিনাল, এদের আইনের আওতায় আনা হবে। আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2-1 দিনের মধ্যে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি। আমি বলছিলাম 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে 2 নারী সহ একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে। ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন পরিবারের প্রধান এমরালুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের 4 সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। এদিকে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। রাজধানী সহ সারা দেশে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন নার্সরা।
সকাল 9টা থেকে 3 ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা। রাজশাহী হাসপাতালে জরুরি বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতারা। নার্সদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি রোগীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফ নার্সরা ক্যাম্পাসের দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেন। এদিকে ফেনীতে কর্মবিরতি পালন করেন ফেনী নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমাদের একটাই দাবি, আমাদের একটাই দফা, আমরা আমাদের বিএনএমসি এবং ডিজিএনএম এর সকল পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ নার্স চাই, যাতে করে আমাদের সেশন জট, আমাদের পরীক্ষার বিড়ম্বনা, আমাদের শিক্ষক নিয়োগের বিড়ম্বনা এগুলো দূর হয়। আমাদের যোগ্য নার্সকে পদায়ন করে এই চেয়ারগুলোকে পরিচালিত করতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। নোয়াখালীতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নোয়াখালী জেলা জজ আদালতের বিশেষ বিচারিক আদালতে এ রায় দেন। মামলায় তারেক রহমানের খালাস পাওয়ায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস সহ আইনজীবীরা। 2015 সালের 27 ফেব্রুয়ারি বেগমগঞ্জ থানায় নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। পরবর্তীতে এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আজকে আর্গুমেন্ট এবং রায়ের জন্য ছিল, অ্যাকর্ডিংলি আজকে তিনি রায় ঘোষণা করছেন। এটা একটা মিথ্যা মকদ্দমা করছে রাজনৈতিকভাবে হেওয়া প্রতিপন্ন করার জন্য এবং আমাদের নেতাকে অসম্মানিত করার জন্য এই ধরনের অসংখ্য মামলা করছে। তার মধ্যে এটাও একটা প্রতিহিংসা পরায়ণ হইয়া, রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে মামলা করছে। মামলাতে তারা 7 জন সাক্ষী দিছে রাষ্ট্রপক্ষ থেকে, বাদী পক্ষ থেকে। আজকে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে এই মামলাটা তারা প্রমাণ করতে পারে না সাক্ষী দিয়া। বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমিন এ রায় দেন। নির্বাচনী কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিজয়কে অবৈধ ঘোষণা করা হয়। হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2021 সালের 27 জানুয়ারিতে হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী 3,79,248 ভোট পেয়ে জয়লাভ করেন বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে জয়ী প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। তিনি 52,489 ভোট পেয়েছিলেন। নির্বাচনের পর তিনি 24 ফেব্রুয়ারি কারচুপির অভিযোগে চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমিনের আদালতে 9 জনকে বাদী করে ভোটে কারচুপির মামলা করেন। মঙ্গলবার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমিন সেই মামলায় রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন জানান, কারচুপি প্রমাণিত হওয়ায় সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর বিজয়কে অবৈধ ঘোষণা করা হয়েছে। আদালত বাদীর প্রার্থিত মতে 3টা অর্ডার দিয়েছেন। একটা হচ্ছে অবৈধ সরকারের আমলে নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে। ডক্টর শাহাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে এবং 10 দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে। রায় নিয়ে সন্তুষ্টির কথা জানান ডাক্তার শাহাদাত হোসেন। এই রায় যেটা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা আজকে পেয়েছি, আজকে বিচার বিভাগ যে স্বাধীন এবং আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে এই রায়ের মাধ্যমে সেটা প্রতীয়মান হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 19 আগস্ট সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুবা আরা বেগম গিনির 3 দিন ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 2012 সালে সাভারে বিএনপির একটি মিছিলে গুলি করে হত্যা চেষ্টা মামলায় ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে 5 দিনের রিমান্ড পাঠিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় ঢাকার আশুলিয়ায় এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। রাজধানীর ধানমন্ডি ও গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। চট্টগ্রাম বন্দরে এমটি বাংলার জ্যোতি জাহাজের 4 পিক স্টোরে অতিরিক্ত জমা হওয়া দাহ্য গ্যাস থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তদন্ত দল। স্টান রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাতের নেতৃত্বে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকে জাহাজটি থেকে ক্রুড ওয়েল খালাসের কাজ শুরু হয়। প্রায় 800 মেট্রিক টন ক্রুড ওয়েল খালাসের পর জাহাজটির 4 পিক স্টোরে আগুন লেগে যায়। এ সময় 4 পিক স্টোরে কর্মরত ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, বিএসএর ফোরম্যান নুরুল ইসলাম ও শ্রমিক মোহাম্মদ হারুন জমে থাকা অতিরিক্ত দাহ্য গ্যাসের কারণে বিস্ফোরণে মারা যান। আগুন নেভানোর পর জাহাজটি ভেড়ানোর সময় ডলফিন জেটির সাঁতের পশ্চিম পাশের ফেন্টার সামান্য ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটিতে থাকা 10,916.846 মেট্রিক টন কার্গো নিরাপদ আছে। কার্গো খালাস শেষ করতে প্রায় 22 ঘন্টা সময় লাগবে। পুরোপুরি তেল খালাস শেষ হলে জাহাজটি মেরামতের জন্য সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়। নরসিংদীতে হানিফা মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, 3 মাস আগে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে হানিফ তার আপন মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে। এরই জেরে হাবু মিয়ার 2 ছেলে নাদিম মিয়া ও নাইম মিয়া দুপুরে হানিফ মিয়াকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশে জানান, অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে। মাগুরায় ভারতীয় প্রসাধনী সামগ্রী, চকলেট, 3 পিস সহ ও কম্বল, শাড়ি সহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী। দুপুরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, যশোর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারতীয় পণ্য সামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছে এমন সংবাদে অভিযান চালানো হয়। সে সময় প্রায় 40 প্রকার চকলেট, 3 পিস সহ ও কম্বল, শাড়ি সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। জব্দ হওয়া মালামাল মাগুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তিস্তার পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামে। তবে কমেনি দুর্ভোগ। পানি কমার সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন, বেড়েছে ভাঙন আতঙ্ক। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কমছে তিস্তার পানি। 48 ঘন্টার ব্যবধানে বিপদসীমার আরও নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। জেগে উঠছে তিস্তার 2 পারের ধান ও বাদাম ক্ষেত সহ অন্যান্য ফসলি জমি। সেই সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। খেলা মানুষের 20 খাস খেতা চলে গেল, যা খায় আমার প্রতিপালন হয় সব চলে গেল। এদিকে তীব্র স্রোতে পানি নামতে শুরু করায় ভাঙন আতঙ্ক বেড়েছে দুপারের মানুষের। আমাদের দাবি, আমরা ট্রেন কিছু চাই না, রাস্তাঘাট কিছু চাই না, শুধু আমাদের নদীর কাজ যদি হয়, নদীটা খনন যদি হয়, তাহলে আমরা সুখী হব ইনশাআল্লাহ। অপরদিকে পানি কমায় স্বস্তিতে কুড়িগ্রামের 6 ইউনিয়নের 60 গ্রামের মানুষ। বাড়িঘর থেকে পানি নামায় ফিরতে শুরু করেছেন বানভাসীরা। তবে এখানেও বেড়েছে ভাঙন আতঙ্ক। আমাদের ক্ষেত খামার ফসল সব ডুবে গেছে। এই পানি ওঠাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই অসময়ের বন্যা, এই বন্যাটা আগে হওয়া ছিল, সেই বন্যা এখন মনে করেন যে এই পাকা ধান, কারো ধান কাটা ধান মনে করেন যে ভাসি গেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আকস্মিক বন্যায় আমনসহ 500 হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজবাড়ীতে পদ্মার পানি না কমায় এখনও দুর্ভোগে নিম্নাঞ্চলের বাসিন্দারা। পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে ফসলি জমি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
3 বছরেও শেষ হয়নি একটি সেতু নির্মাণ কাজ। বিকল্প পথে যাতায়াতে যশোরের 2 উপজেলার বাসিন্দাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ, বেড়েছে ঝুঁকি। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বলছে আইনি জটিলতায় বন্ধ রয়েছে কাজ। দর্শক, যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীর নাম টেকা। যশোরের 2 উপজেলাকে ভাগ করেছে এ নদী। এক পারে মনিরামপুর আর অন্য পারে অভয়নগর। 2 উপজেলার 30 গ্রামের মানুষ ভোগান্তি নিয়ে যাতায়াত করত একটি পুরাতন ভাঙা সেতু দিয়ে। দুর্ভোগ লাঘবে প্রয়োজন ছিল একটি নতুন সেতুর। এমন বাস্তবতায় পুরনোটি ভেঙে নতুন ব্রিজে নির্মাণ শুরু হয় 2021 সালে। শেষ হওয়ার কথা ছিল 2023 সালের 7 মার্চ। কিন্তু এখনও কাজই শেষ হয়নি। এতে ভোগান্তিতে দুপারের মানুষ। রাস্তাটা তো কোনো রকমভাবে হয়েছে, কিন্তু ব্রিজটা এখনো হয় নাই। 2.5 বছর ধরে এই কাজ চলতেছে, তাতে করে যাতায়াতের খুব সমস্যা, ভোগান্তি পাচ্ছি আমরা। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বলছে ব্রিজের উচ্চতা কমের অভিযোগ নিয়ে রিট করে নৌ পরিবহন কর্তৃপক্ষ। এতেই আটকে যায় নির্মাণ কাজ। হাইকোর্টে একটা রিট হওয়ার কারণে কাজ স্থগিতাদেশ হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা এটা নির্বাহী প্রকৌশলী মহোদয় উনি এটা অফিসিয়ালি চিঠি দিয়েই কাজ আপাতত বন্ধ অবস্থায় আছে। এদিকে নির্মাণাধীন সেতুর পাশেই কাঠের তৈরি সেতুতে যাতায়াত করছে মানুষ, চলছে যানবাহনও। এতে তৈরি হয়েছে ঝুঁকি। কোন রকম কাঠ দিয়ে একটুখানি করে দিয়ে দিয়েছে, তাতে করে আমরা চলতেই পারি না ভাই। মাঝে একদিন ভাই উল্টে যায় ভাই, আমার মাছ ফুরিয়ে গেছে, অনেক টাকার মাছ ফুরিয়ে গেছে। এই মাত্র উঠতে যায় আমার কুরাসটা ভেঙে গেল। যে কাঠের ব্রিজটা আছে এটা আমরা এবং সাধারণ জনগণ এবং যে যাতায়াতের যে গাড়িগুলো কেউ চলাচল করতে পারতেছে না। জটিলতা কাটিয়ে দ্রুত বৃষ্টির নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। দেবীর আগমনকে ঘিরে কারিগরদের দিন রাত পরিশ্রমে বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। কোথাও আবার রং তুলির আঁচড়ে ফুটে উঠছে প্রতিমার সৌন্দর্য। প্রশাসন বলছে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। যশোর, গাইবান্ধা ও চাঁদপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকৃতিতে কাশফুল, ঢাকের বাদ্য আর শিউলি ফুল জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। 2রা অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষ বা দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। যশোরে দেবীর আগমন ঘিরে ব্যস্ত কারিগররা। যশোরের 8 উপজেলায় এবছর 679টি মণ্ডপে পূজা হবে। অনেক জায়গায় অর্ডার দেওয়া আছে, তারা আসতেছে তাড়াতাড়ি কমপ্লিট করেন। 25-26টা প্রতিমা তৈরি করি প্রতি বছর, সেই এবারও তৈরি করেছি। দুর্গাপূজা উৎসব মুখর করে তুলতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গাপূজা সেটি যেন অনুষ্ঠিত উদযাপন করতে পারেন তারা, এজন্য আমরা আসলে আমাদের নিরাপত্তা পরিকল্পনা 3 ধাপে গ্রহণ করছি। গাইবান্ধার 7 উপজেলায় 556টি পূজা মণ্ডপে তৈরি হচ্ছে প্রতিমা। আকর্ষণীয় করতে পূজা কমিটির অনেকে জেলার বাইরে থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা পূজা উদযাপন উপলক্ষে আসি। সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হবে। সকল সম্প্রদায়ের মানুষ, হিন্দু, মুসলিম, আমাদের পাড়া প্রতিবেশী সবাই কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে, সর্বোচ্চ নজরদারি বজায় রেখেছে। চাঁদপুরে সবার সহযোগিতায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে এমন আশা পূজা উদযাপন পরিষদের। আমাদের প্রতি বছরের ন্যায় এবারও পুজো ওইভাবেই করব, তবে হ্যাঁ কিছুটা লাইটিং আমরা কম মানবো আর ব্যান্ড পার্টিটা আমরা বাদ দিয়ে দিয়েছি। আমাদের জেলার পূজার মধ্যে আমরা কোনো রকম বিশৃঙ্খলা হবে এটা আমরা কোনোভাবেই আশঙ্কা করি না, কারণ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ইতিমধ্যে কথা হয়েছে। এবার গাজীপুর জেলায় 400 পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। 9 অক্টোবর ঢাকঢোল আর কাঁসার বাদ্যে ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হওয়া উৎসব বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুর আশুলিয়ায় আজও বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত 5। জামিন পেলেন
রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানা। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের 6 জনের মৃত্যু। এবং শাহাদাত হোসেনকে চট্টগ্রামের সিটি মেয়র ঘোষণা, 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।